আরে ভাইয়া কি হলো? তুই এখনো ফোনে কার সঙ্গে কথা বলছিস? কাল সকালে তোর বিয়ে, আর এখনো তুই ঘুমাসনি? দেখ নেহা, প্লিজ তুই আমাকে একটা সাহায্য কর। আমাকে একটু এই বাড়ি থেকে বের হয়ে যেতে সাহায্য কর। আমি তো একটা মেয়েকে ভালোবাসি, এটা তুই জানিস। প্লিজ বোন, আমার একটু সাহায্য কর আমাকে। ভাইয়া এটা তুমি কি বলছো? এটা আমি করতে পারবো না, কারণ পরিবারের সবাই মিলে তোমার বিয়ে ঠিক করেছে, আর এখন সেটা ভেঙে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া আজ তোমার গায়ে হলুদ হয়ে গেছে, কাল তোমার বিয়ে, এটা করা কোনোভাবেই সম্ভব নয়। প্লিজ, তুই না আমার ছোট বোন, প্লিজ আমাকে এইটুকু সাহায্য কর। আমি তো নদীকে ভালোবাসি, ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ তুই আমার জন্য একটু কিছু কর। ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে এইটুকু সাহায্য না হয় করলাম। আজ আমি তোমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করলাম, কিন্তু তারপরেও যখন সবাই জানতে পারবে তোমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে আমি সাহায্য করেছি, তখন আমার অবস্থা কি হবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? পরের ব্যাপারটা না হয় পরে দেখা যাবে, কিন্তু এখন যেটা করার এখন তো সেটা করতে হবে। তা না হলে তো তুই জানিস সবাই আমাকে জোর করে তাদের পছন্দ করে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। আমি নদীকে অনেক বেশি ভালোবাসি, ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সাহায্য করছি। এই বলে নেহা সাগরকে নিয়ে নিজের রুমে চলে আসলো। আর তারপর তার আম্মুর একটা বোরখা সাগরকে পরিয়ে নিল, যাতে কেউ বুঝতে না পারে এটা কে। তারপর নেহা সবার অগোচরে সাগরকে বাসার বাইরে নিয়ে আসতো, আর সাগরকে বিদায় দিয়ে বাসার ভেতরে চলে আসতো। পরের দিন সকাল হতে না হতেই সারা বাড়িতে সাগরের খোঁজ পড়ে গেল, কিন্তু কেউই সাগরকে কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে নেহা সবকিছু জেনেও না জানার ভান ধরে নিজের রুমে মরার মতো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তখনই সাগরের আম্মু নেহার রুমে আসে, আর নেহাকে এভাবে পড়ে পড়েই ঘুমাতে দেখে তিনি একটু জোর গলায় বললেন, কি ব্যাপার নেহা? আমি তোমার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। বাড়িতে সবাই এত চিন্তা মাথায় নিয়ে ঘুরছে, আর এদিকে তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। তোমার কি একটুও চিন্তা হচ্ছে না? কেন মামনি, কি হয়েছে? বাড়িতে তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না, আর তুমি সকাল সকাল আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো? তুমি তো কখনোই আমার সঙ্গে খারাপ আচরণ করো না। দেখো নেহা, কেউ না জানুক, আমি জানি যে তুমি সাগরকে সহযোগিতা করেছো। কারণ সাগর বাড়িতে কারো সঙ্গে কোনো কথা না বললেও তোমার সঙ্গে সব কথা শেয়ার করে। তুমি তার চাইতে বয়সে ছোট হলেও সে তোমাকে নিজের খুব ভালো বন্ধু মনে করে। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি বলো সাগর কোথায় গেছে? নেহা খুব ভালোভাবেই বুঝতে পারলো এখন সাগরের আম্মুর কাছে সত্য কথা না বলে আর কোনো উপায় নেই। তাই নেহা সমস্ত সত্য কথা সাগরের আম্মুর কাছে বলে দিল। সাগরের আম্মু নেহার বলা কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল, কারণ তিনি ভাবতেই পারছেন না সাগর এটা করতে পারে। তিনি তিনি নেহাকে বললেন, আচ্ছা ঠিক আছে সোনা, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি আমার সঙ্গে যেসব কথা বলেছ, তুমি এসব কথা কিন্তু আর কারোর সঙ্গে বলবে না। কারণ তুমি যদি এসব কথা অন্য কারোর সঙ্গে বলো, তাহলে সবাই কিন্তু তোমাকে অনেক বকাবকি করবে। এমনকি তোমার নানা ভাই তোমাকে মারধরও করতে পারে। তাই আমি তোমাকে তোমার ভালোর জন্যই বলছি, নিজের মুখটা বন্ধ রাখো, এইটা তোমার জন্য ভালো হবে। আচ্ছা মামনি, ঠিক আছে। মামনি, আমার না ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? দেখো, আজকে তো বাড়িতে কোনো কিছুই রান্না হয়নি। সকাল হতেই তো সবাই সাগরকে খুঁজতে চলেছে, কেউই সাগরকে খুঁজে পায়নি, তাই রান্না করা হয়নি। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এই টাকাগুলো নিয়ে চুপি চুপি সবার চোখের আড়ালে বাইরে চলে যাও। তারপর থেকে রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খেয়ে নিও। এই বলে সাগরের আম্মু নিজের শাড়ির আঁচল থেকে 1,000 টাকা বের করে সেটা নেহার হাতে তুলে দিলেন। আর তারপর নেহা ওটা নিয়েই সবার চোখের আড়ালে বাসার বাইরে চলে আসতো, কারণ মেয়েটা খিদে সহ্য করতে পারে না। তার যখন ক্ষুধা লাগবে তখন তাকে কিছু না কিছু খেতেই হবে। তাই সে চুপচাপ রেস্টুরেন্টে চলে আসে, আর এখান থেকেই নিজের ইচ্ছা মতো বেশ কিছু খাবার কিনে নেয়। তারপরে সে তার মোবাইল থেকে সাগরকে ফোন করে। ভাইয়া কোথায় তুই? তোর বিয়ে কি হয়ে গেছে? আরে রাখ তোর বিয়ে, আমার এদিকে পৌষ মাস লেগেছে,
আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমার সঙ্গে এত আশা নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলাম গার্লফ্রেন্ডকে বিয়ে করব বলে, আর এখানে এসে জানতে পেরেছি আমার গার্লফ্রেন্ড অন্য একটা ছেলে নিয়ে পালিয়ে গেছে। হায় আল্লাহ, এটা তুই কি বলছিস? আমি তো কিছুই ভাবতে পারছি না। এইদিকে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। সবাই কিন্তু মোটামুটি আমাকে সন্দেহ করছে। আর মামুনি আমাকে জিজ্ঞেস করেছিল, আমি মামুনিকে সব কিছু বলে দিয়েছি। তখন মামুনি বলেছে অন্য কাউকে কিছু না বলতে, কিন্তু তারপরেও সবাই আমাকেই সন্দেহ করছে। আরে ভাই রাখ তোর সন্দেহ, এদিকে আমি আছি আমার জ্বালায়, তুই আসিস তোর সন্দেহ নিয়ে। যে মানুষটাকে এতদিন ধরে পাগলের মতো ভালোবাসতাম তার সব ইচ্ছে আপনার পূরণ করলাম, আর এখন কি না সে আমাকে রেখে অন্য একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, এটা তো আমি ভাবতেই পারছি না। হ্যাঁ ভাই, আমিও মনে মনে এটাই ভাবছিলাম। এখন তুই কি করবি কিছু ভেবে দেখেছিস? আমি কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। এখন বাড়িতে গেলেও তো আর কেউ আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, আর এদিকে গার্লফ্রেন্ডকেও পেলাম না। আমার মাথা কোনো কাজ করছে না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে তোকে কিছুই করতে হবে না। তুই যেখানেই আছিস ওখানেই থাক। এইদিকে বাড়ির অবস্থা ভালো হলে তারপর আমি তোকে ফোন দিয়ে সব জানাবো। তখন তুই বাড়িতে চলে আসিস। এর আগে কিন্তু বাড়িতে আসিস না। নানা ভাইয়ার মামারা সবাই কিন্তু অনেক রেগে আছে। তুই তাদের সামনে আসলে তোকে কিন্তু মারধর করতে পারে। এই বলে নেহা ফোনটা কেটে দিয়ে বাসায় চলে আসতো। আর এইদিকে নেহা যেই না বাসার ভেতরে প্রবেশ করতে যাবে তখনই তার নানা ভাই তাকে ডেকে নিল। কি ব্যাপার নেহা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজতেছিলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। নানা ভাই, আসলে আমার একটা বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কেন, কিছু হয়েছে নাকি? দেখো, আমার মন কেন জানি বলছে সাগর কোথায় গিয়েছে আর কোথায় আছে সেসব ব্যাপারে তুমি সব কিছুই জানো। তুমি যদি কোনো কিছু জেনে থাকো তাহলে প্লিজ তুমি আমাকে বলো। দাদা ভাই, এটা তুমি কেমন কথা বলছো? আমি সেটাই বুঝতে পারছি না। সাগর ভাইয়া কোথায় গিয়েছে সেটা যদি আমি জানতাম তাহলে অবশ্যই তোমাকে বলতাম। এটা আমি কখনোই তোমার কাছ থেকে লুকিয়ে রাখতাম না। তুমি আমাকে এতটা অবিশ্বাস করো, এটা তো আমি ভাবতেই পারছি না। ঠিক আছে নানু ভাই, কোনো সমস্যা নেই। আমার কেন জানি মনে হচ্ছিল তুমি কিছু একটা জানো, তাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তুমি কিছুই জানো না, তাহলে আর তোমাকে কি বলবো। যাই হোক, তুমি নিজের রুমে যাও, আর সাগরের ব্যাপারে কোনো কিছু জানতে পারলে কিন্তু আমাকে অবশ্যই তুমি জানাবে। হ্যাঁ অবশ্যই আমি তোমাকে জানাবো, কারণ আমি নিজেও তো সাগর ভাইয়ার সঙ্গে যোগাযোগ করার জন্য সেই সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু সে তো নিজের ফোন সুইচ অফ করে রেখেছে। কোনোভাবেই তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। এই বলে নেহা নিজের রুমে চলে আসতো। আর এরপর চলে গেল মোটামুটি এক সপ্তাহ সময়। ইতিমধ্যে সবাই এই বিষয়টা একটু একটু ভুলতে শুরু করেছে, কিন্তু নেহার নানা সে কিন্তু মোটেও এই বিষয়টা ভুলে যায়নি। কারণ এটা তার মান সম্মানের ব্যাপার। তিনি একজনকে কথা দিয়েছিলেন ওনার মেয়েকেই তিনি নাতবউ হিসেবেই বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু সেটা তো আর হলো না। তাই তিনি প্রচণ্ড পরিমাণে ক্ষেপে আছেন। আর এদিকে সেদিন সকালবেলা 8টার দিকেই কলিং বেলের আওয়াজ শুনেই সাগরের আম্মু গিয়ে দরজা খুলে দিল। আর সাগরকে দেখতে পেয়ে তিনি বললেন, কি ব্যাপার সাগর, এতদিন তুই কোথায় ছিলে আর আজ তুই কোথা থেকে এসেছিস? বন্ধুর বাড়িতে ছিলাম। কেন, কিছু হয়েছে নাকি? দেখ সাগর, হেয়ালিপনা একদমই ভালো লাগছে না। তুই বিয়ে করতে পারবি না সেটা আমাদেরকে আগেই বললেই হতো, কিন্তু এরকমটা করার কি খুব বেশি দরকার ছিল? তোমাদেরকে বললেই তো আর তোমরা সেই কথা শুনবে না। ইতিমধ্যে আরও তোমরা বেশ কয়েকটা দিয়ে সম্বন্ধ করেছিলে। আমি কি তোমাদেরকে কোনো কিছু বলেও শোনাতে পেরেছিলাম? পারিনি তো। তাহলে আর এখন বলে কি হতো? আসলে কি জানো, আমার ভাগ্যটাই খারাপ। ছেলে মেয়েটার জন্য নিজের পরিবারের মান সম্মানের কথা চিন্তা না করে বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর সেই মেয়েটাই কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। এগুলো আমাকে দেখতে হচ্ছে। তুই যখন আমাদের মান সম্মানের কথা চিন্তা না করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি, তখন কি তোর মনে হয়নি যে তুই একটা মানুষকে অন্ধবিশ্বাস করে আমাদের কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিস? তারপর তোর সঙ্গেও কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে? আমি কি করে জানবো ওই মেয়েটা আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করবে? কারণ আমি তো তাকে সত্যিকার অর্থেই ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করবে এটা তো আমার কাম্য ছিল না।
যাই হোক, এখন বলো বাড়ির কি অবস্থা? দাদা ভাই কোথায় আছে? দাদা ভাই নিজের রুমে আছে। আর আমি চাইবো এখন তুমি তোমার দাদা ভাইয়ের কাছে গিয়ে ওনার পা ধরে ক্ষমা চাইবে। আর তুমি ওনাকে এটা বলবে যে তুমি আর কখনোই এরকম করবে না। উনি যেটা বলবে সেটাই মেনে নেবে। কিন্তু আম্মু, আমি এই কথা বলার পর যদি দাদা ভাই আবারও কোনো উল্টাপাল্টা কাজ করে, তখন আমি কি করব? আমি তো আর এসব সহ্য করতে পারছি না। লাইফটা আমার, তাই আমার লাইফের ব্যাপারে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু তোমরা তো আমাকে সেটা করতেই দাও না। দেখো, আমি তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস নিতে চাইছি না। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবে। তুমি তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলবে এবং ওনার কাছে ক্ষমা চাইবে। এরপর আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি চুপচাপ এক্ষুনি তোমার দাদা ভাইয়ের সঙ্গে গিয়ে কথা বলবে। সাগর তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে সোজা তার দাদা ভাইয়ের রুমে চলে গেল। সে তার দাদা ভাইয়ের রুমে গিয়ে দেখলো তার দাদা ভাই বিছানায় শুয়ে শুয়ে কিছু একটা চিন্তা করছে। তখনই সে রুমের দরজায় দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম দাদা ভাই, ভেতরে আসবো? না, তুমি আমার বাড়ি চোখ ওঠারো না। সাহস কোথায় পেয়েছো? আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না এবং তোমার সঙ্গে কোনো কথাও বলতে চাই না। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, চলে যাও। প্লিজ দাদা ভাই, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমি তোমার একমাত্র ছেলের নাতি। প্লিজ তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনোই এরকম করব না। আসলে ওই মেয়েটাকে আমার পছন্দ ছিল না, তাই আমি তোমার সঙ্গে এরকমটা করেছি। প্লিজ আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও। না, আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না। তুমি যেটা করেছো একদম ক্ষমার অযোগ্য। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কোন মুখে? আর এক সপ্তাহ পর বাড়িতে ফিরে এসেছো কেন? এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। চুপচাপ বাড়ি থেকে বের হয়ে চলে যাও। এটাই তোমার জন্য বেটার। প্লিজ দাদা ভাই, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুমি কি না আমায় অনেক ভালোবাসো? তুমি না আমায় বলেছিলে পৃথিবীতে সবচাইতে বেশি তুমি আমাকে ভালোবাসো? তাহলে ভালোবাসার মানুষের সঙ্গে কেউ এভাবে অভিমান করে? তোমার সঙ্গে অভিমান করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি এই বিয়েটা করবে না, তুমি আমাকে সেটা বুঝিয়ে বললেই পারবে। আমার মান সম্মান নিয়ে এভাবে খেলার কিছুই ছিল না। তুমি যেটা করেছো সেটা খুব খারাপ কাজ করেছো। তোমার জন্য আমার মান সম্মান সব চলে গেছে। আমি সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। এই যে তোমায় ছেড়ে কথা দিচ্ছি, আর কখনো এরকম করব না। তুমি যদি তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, সেটা তোমাকে রাখতেই হবে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু এই শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তাহলে এখন নিজের রুমে যাও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও। বিকেলে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। সাগর তখন কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেল আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। বিকেল হতে না হতেই তার দাদাভাই তাকে ঘুম থেকে ডেকে তুলল আর বলতে লাগলো, সাগর, ঘুম থেকে ওঠো এবং আমাদের সঙ্গে চলো। আমি তোমাকে নিয়ে এক জায়গায় যাব এবং একটা কাজ করতে বলবো। তোমাকে সেটাই করতে হবে, তা না হলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি 5 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। এই কথা বলে সাগর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আর তারপর ড্রয়িং রুমে এসে দেখে তার দাদাভাইয়ের সঙ্গে নেহাও বসে আছে। এটা দেখে সে তার দাদাভাইকে বলল, কি ব্যাপার দাদা ভাই, তুমি না আমাকে বললে নিয়ে যাবে, কিন্তু নেহাকে কোথায় নিয়ে যাচ্ছ? নেহাও কি আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে নিয়েই তারপরে যাব। চলো দুজনে আমার সঙ্গে। তারপর আমি তোমাদের দুজনকে যেটা করতে বলবো, তোমাদের দুজন কিন্তু সেটাই করতে হবে। তখন সাগর আর নেহা কেউই কোনো কথা বলে না, চুপচাপ ওনার সঙ্গে বের হয়ে গেলেন। আর তারপর উনি গাড়িটা এনে সোজা একটা কাজী অফিসের সামনে দাঁড় করালেন। এটা দেখে নেহা আর সাগর দুইজনেই অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো দাদাকে, কি ব্যাপার দাদা ভাই, তুমি আমাদেরকে নিয়ে কাজী অফিসে চলে এসেছো কেন? এখানে কি কেউ বিয়ে করবে নাকি? হ্যাঁ, অবশ্যই বিয়ে শাদী করার জন্যই তো মানুষ কাজী অফিসে আসে। এছাড়া তো আর কোনো কাজ থাকে না। এখন কোনো কথা না বলে চুপচাপ আমার সঙ্গে ভিতরে চলো। তখন সাগর আর নেহা
কেউ কোনো কথা বলল না, চুপচাপ ওনার সঙ্গে ভেতরে চলে আসে। আর তারপর উনি কাজী সাহেবকে বলে সমস্ত কিছুর ব্যবস্থা করার আর সাগর আর নেহাকে এই রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলেন। নেহা অনেকটা অবাক হয়ে তার নানা ভাইকে বলে, নানা ভাই, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি করছো এগুলো? আমি যা করছি তোমাদের দুজনের ভালোর জন্যই করছি, কারণ আমি সাগরকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সে আর যাই হোক বাইরের কোনো মেয়েকে বিয়ে করবে না। সে একটা মেয়েকে পছন্দ করত, এটাও আমি জানি। ওই মেয়েটা তার সঙ্গে প্রতারণা করে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তাই আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। মানে কি দাদা ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব তুমি কি বলছো? নেহা আমার ছোট বোন, ওর সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ, তোমার ওকেই বিয়ে করতে হবে, কারণ আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তুমি নিজেই বলেছ আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে। তাহলে এখন আবার আমাকে প্রশ্ন কেন করছো? হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করতেই পারি। আর তুমি প্রশ্ন করার মতো কাজ করেছো। এটা তুমি কি করে করতে পারলে? নেহাকে যেখানে আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি, সেখানে তাকে আমি বিয়ে করব কি করে? হ্যাঁ, সেটাই তো। তাছাড়া আমার বিয়ের বয়স এখনো হয়নি। আমি সবে এসএসসি পরীক্ষা দিয়েছি, এখনো আমার রেজাল্ট বের হয়নি। আমার বর্তমান বয়স 16। এখন তাহলে আমি বিয়ে করি কি করে? ওসব ব্যাপারে তোমাদেরকে চিন্তা করতে বলিনি। তোমাদেরকে যেটা করতে বলেছি তোমরা সেটাই করো। আর হ্যাঁ, এটাই তোমাদের দুজনের কাছে রিকোয়েস্ট। দেখো নেহা, তুমি জন্মের সময় মাকে হারিয়েছো। বাবার আদর স্নেহ ভালোবাসা কী জিনিস সেটাও তুমি পাওনি। কিন্তু আমি তোমার জীবনে কোনো কিছুর অভাব রাখিনি। তুমি আমার কাছে কোনো কিছুর মুখ ফুটে চাওয়ার আগেই আমি সেটা তোমাকে এনে দিয়েছি। তাই এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমার রিকোয়েস্টটা রাখো। আমি মানছি আমার মাথার উপর বটগাছের মতো ছায়া দেওয়া মানুষটা তুমি, কিন্তু তাই বলে এরকম একটা সিদ্ধান্ত নিবে এটা তো আমি ভাবতেও পারি না। অবশ্য তুমি আমার অভিভাবক, আমার ব্যাপারে সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার রয়েছে, কিন্তু তাই বলে আমার চাইতে বয়সে এত বড় একটা ছেলের সঙ্গে তুমি আমার বিয়ে দেবে, যেখানে কিনা আমার বয়স 16, সাগর ভাইয়ের বয়স 26, পুরো 10 বছরের ডিফারেন্স। হ্যাঁ দাদা, পাই না? হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন। হয়তো আমি বিয়ে করতে পারবো না। নেহা ছাড়া অন্য কোনো মেয়েকে তুমি আমার কাছে এনে দাও, আমি ওকে বিয়ে করে নেব। তোমাকে কোনো প্রশ্ন করব না। কিন্তু নেহাকে আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না। নেহাকে আমি সব সময় নিজের বোনের চোখে দেখি। হ্যাঁ, আমি তোমাদেরকে সেই শিক্ষাই দিয়েছি, কিন্তু ভুলে যেও না নেহা তোমার ফুফাতো বোন, তাই তার সঙ্গে বিয়ের সম্পর্ক স্থাপন করা তোমার জন্য ভুল কিছু নয়। তুমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো নেহাকে বিয়ে করার জন্য। আর এখনই তোমরা দুজন এই রেজিস্ট্রি পেপারে সাইন করবে। তা না হলে আমি তোমাদের দুজনকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি তোমাদের সাথে আর থাকবো না। হয়তো কোনো বৃদ্ধাশ্রমে চলে যাব, তা না হলে একেবারে দেশ ছেড়ে। প্লিজ তুমি আমাদের সঙ্গে এরকমটা করো না। তুমি মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নাও। সাগর আর নেহার এরকম কথা শুনে তাদের নানা ভাই অনেকটাই রেগে গেল। উনি অনেকটা কর্কশ কণ্ঠে বললেন, আমি কি এখানে তোমাদের এসব ফালতু মার্কা কথা শুনতে এসেছি নাকি? তোমাদেরকে কোনো একটা কাজ করতে বলছি, তোমরা চুপচাপ আমাকে শুধু একটা কথাই বলো, তোমরা আমার কথা রাখবে কি রাখবে না। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কি কোনো কথা বলছে না। এদিকে নেহা সাগরের চাইতে বয়সে অনেকটাই ছোট। তাছাড়া তারা দুজনে আপন ফুফাতো মামাতো ভাই বোন, এটা তো তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাছাড়া তাদের দাদা ভাইয়ের কথা ফেলে দেওয়ার মতো সাহসও তাদের নেই। তাই বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করেই সাগর বলল, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। হ্যাঁ নানা ভাই, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। শুধু দুঃখ লাগে নিজের ভাগ্যের ওপর। আজ যদি আমার বাবা মা থাকতো তাহলে হয়তো এটা আমার সঙ্গে হতো না। তারা হয়তো আমার ইচ্ছেগুলোকে গুরুত্ব দিত, আমার পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে দিত, আর তখন আমার জীবনের ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে বলতো। প্লিজ না, তুই আমাকে ভুল বুঝিস না। তোর ভালো মন্দরও ব্যাপার আছে, চিন্তা ভাবনা করেই আমি এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
তোর মা আমার একমাত্র মেয়ে ছিল। তোর মাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। তোর মা তোকে আমার কাছে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, কিন্তু তারপর থেকে আমি কিন্তু তোকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। সব সময় আমি তোর সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। তাছাড়া আমি সব ব্যাপারে চিন্তা ভাবনা করেই তারপরে সিদ্ধান্তটা নিয়েছি। সাগর ছেলেটা অতটাও খারাপ নয় যে তোকে ভালো রাখতে পারবে না। তাছাড়া আমার অর্থ সম্পদ তো যা কিছু আছে সব কিছু তো তোদের দুজনেরই থাকবে। চিন্তা করিস কেন তাহলে? চিন্তা অর্থ সম্পদের জন্য না না ভাই, চিন্তা করছি শুধুমাত্র নিজের জন্য। কারণ আজ আমার বাবা মা থাকলে হয়তো আমার নিজের চাইতে বয়সে বড় একটা ছেলেকে বিয়ে করতে হতো না। নিজের মনের বিরুদ্ধে গিয়েও হয়তো কাউকে বিয়ে করতে হতো না। যে মানুষটাকে এতদিন ধরে নিজের বড় ভাই বলে মনে করে এসেছি, আর সেই মানুষটিকে কিনা একটা সময় আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে হবে, এটা হয়তো আমার জন্য খুব কঠিন হয়ে গেল। সময়ের সাথে সাথে সব কিছু হয়ে যাবে। প্লিজ নানু ভাই, তুমি এত কিছু চিন্তা করো না। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। আমি তোমার জন্য খারাপ কিছু কখনোই করব না। অতপর সাগর আর নেহা কোনো কিছু চিন্তা না করেই ওই বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। তখন তার দাদা ভাই তাকে বলল, সাগর, তুমি নেহাকে নিয়ে বাড়িতে চলে যাও। আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে আস্তে আস্তে আমার একটু লেট হবে। আর বাড়িতে গিয়ে কিন্তু তোমরা দুজনে কাউকে কিছু বলবে না। যা বলার সবটা আমিই বলবো। সাগর আর নেহা তখন কোনো কথা না বলেই চুপচাপ বাসায় চলে আসে। দুজনেরই মন খারাপ, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না। এটা দেখেই সাগরের আম্মু নেহাকে প্রশ্ন করলো, কি ব্যাপার নিহা, কি হয়েছে তোমাদের দুজনের? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা দুজনে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কোনো কিছু হয়েছে নাকি? আমাকে বলো। না মামুনি, নিজের প্রতি আজ নিজের খুব ঘেন্না লাগছে। কেন জন্মের পর মাকে খেয়ে নিলাম, আর কেনই বা পাপা আমাকে রেখে আর একটা বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার করছে? কেন আমাকে তার কাছে রাখতে পারলো না? কি এমন অন্যায় করেছিলাম আমি? প্লিজ এভাবে বলো না। আমি কি কখনো তোমাকে মায়ের অভাব বুঝতে দিয়েছি? আমি তো তোমাকে বরাবরের মতো নিজের সন্তানের মতোই ভালোবেসে আগলে রাখার চেষ্টা করছি। কি হয়েছে বলো আমাকে। মামুনি, আমার কিছু ভালো লাগছে না। তুমি প্লিজ আমাকে কোনো প্রশ্ন করো না। আমি আমার রুমে যাচ্ছি, প্লিজ বিরক্ত করো না। এই বলে নেহা কান্না করতে করতে নিজের রুমে চলে আসলো আর দরজা আটকে দিয়েই কান্না করতে লাগলো। কেন এরকমটা হলো? যাই হোক, এদিকে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আর তখনই আমজাদ সাহেব বাসায় আসতেন। ওনার হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। এগুলো দেখেই সাগরের আম্মু অনেকটা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার আব্বু, কোনো খুশির খবর আছে নাকি? আপনি আজ এতগুলো মিষ্টি নিয়ে আসলেন? হ্যাঁ, সেটা তুমি আমাকে দেখেই বুঝতে পেরেছো। এখন এগুলো নেও, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এগুলো আমার কাছে দিন। আর আপনি ড্রয়িং রুমে এসে একটু বিশ্রাম নিন, তারপর বলুন না কি হয়েছে। আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। এই কথা বলেই সাগরের আম্মু তার শ্বশুর মশাইয়ের হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে ড্রয়িং রুমের টেবিলে রাখলো। আর তারপর তার শ্বশুর মশাইকে এক গ্লাস পানি খেতে দিল। পানি খাওয়া শেষ হলে সাগরের আম্মু আবার তার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ আব্বু, এবার বলুন না কি হয়েছে। যেটা হয়েছে সেটা শুনে সহ্য করতে পারবে তো? আমায় ভুল বুঝবে না তো? যদি তোমরা কেউই আমাকে ভুল না বুঝো তাহলে আমি তোমাদেরকে এটা বলতে পারি। আপনি আমাদের বাড়ির সবার বড়, আপনি আমাদের মুরব্বি। আমরা কেন আপনাকে ভুল বুঝবো? আপনি যা করবেন তা আমাদের ভালোর জন্যই করবেন। তাহলে আপনাকে ভুল বোঝার কারণ কি আছে? কিন্তু তারপরেও মানুষের মন তো বলতে কতক্ষণ, সেটা তো আর বলা যায় না। তাই বলছি, আমি যেটা করেছি সেটা তোমাদের ভালোর জন্যই করেছি, কিন্তু তোমরা সেই ভালোটা বুঝতে পারবে কিনা সেটাই তো বলতে পারছি না। আপনার ওপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। আপনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। আপনি কখনো আমাদের খারাপ কিছু করবেন না। আমি সাগর আর নেহার বিয়ে দিয়ে দিয়েছি। এসব আপনি কি বলছেন বাবা? ওরা ভাই বোন, ওদের মধ্যে কখনো প্রেম ভালোবাসার সম্পর্ক আমি দেখিনি।
তাহলে আপনি কি দেখে ওদের দুজনের বিয়ে দিলেন? ওদের মধ্যে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই, সেটা আমি নিজেও খুব ভালো করেই জানি, কিন্তু তারপরও আমার মনে হয় আমি যেটা করেছি একদম ঠিক কাজই করেছি। আমার মেয়েটা মারা যাওয়ার আগে আমার হাত দুটো ধরে বলেছিল আমি যেন সারা জীবন তার মেয়েটাকে দেখে রাখি, কিন্তু আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, তাই আর মেয়েটাকে আমি দেখে রাখতে পারবো না। কিন্তু আমার মনে হয় আমি নেহাকে সাগরের হাতে তুলে দিলে সাগর আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন করে ফেলেছেন তখন তো আর কিছু করার নেই। কিন্তু ভাববার বিষয় হলো যে সাগর আর নেহা দুজন দুজনকে মেনে নিবে কি নেবে না। দেখো, ওরা বাচ্চা মানুষ, এখন ওদের আবেগ কাজ করে, ওরা বিবেক দিয়ে কোনো কিছুই ভাবতে পারে না। ওরা যখন বিবেক দিয়ে কোনো কিছু ভাববে তখন অবশ্যই আমি যেটা করেছি সেটাকে একদম ঠিক কাজ মনে করবে। তাই তোমরা এত চিন্তা করো না, দেখবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে আমি এতক্ষণে বুঝতে পেরেছি। আসলে এই কারণেই হয়তো ওরা দুজন যখন বাসায় এসেছিল দুজনেরই খুব মন খারাপ ছিল। যাই হোক বাবা, আপনি যখন করেছেন তখন আমি আপনাকে ভরসা করে বলছি, আপনার বিশ্বাসের মর্যাদা হয়তো আমার ছেলে কোনো দিন হলেও রাখবে। এই বলে সাগরের আম্মু সোজা সেখান থেকে নেহার রুমে চলে গেল। নেহার দরজার সামনে দাঁড়িয়ে থেকে ডাকতে লাগলো, কিন্তু নেহা কোনো সারা শব্দ করছিল না। চুপচাপ রুমে বসেই কান্না করছিল। প্রায় 10 মিনিট পর নেহা নিজের চোখে পানি দিয়ে তারপর চোখ মুখ মুছে দরজা খুলল। দরজা খুলে সাগরের আম্মু তাকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার নেহা, কি হয়েছে? সেই কখন থেকে দরজা নক করছি, তুমি দরজা খুলছো না কেন? মামুনি, আজ আমার মা বেঁচে থাকলে হয়তো আমার সঙ্গে এরকমটা হতো না। আমার মা হয়তো আমার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো বুঝতো, কিন্তু তোমাদের এইখানে এসে মনে হয় আমি তোমাদেরকে খুব বড় একটা সমস্যা, একটা ঝামেলায় ফেলে দিয়েছি, তাই না? নেহা, আমি কি কখনো তোমাকে তোমার মায়ের অভাব বুঝতে দিয়েছি? আমি তো সব সময় আমার সম্পূর্ণটা দিয়ে তোমার মায়ের অভাব পূরণ করার চেষ্টা করছি, কিন্তু তারপরেও তোমার কেন এরকম মনে হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। তবে যাই হোক, তোমাকে একটা কথা বলতে চাই। শোনো, তোমার নানা ভাই আমাদের সবার গার্জিয়ান। আমি মনে করি তোমার নানা ভাই কখনো এমন কিছু করবে না যেটা আমাদের জন্য বা তোমার জন্য খারাপ হবে। তোমার নানা ভাই যেটা করেছে সেটা মেনে নাও। এই বলে সাগরের আম্মু সেখান থেকে চলে গেল। এরপর দিন সেদিন বিকেলবেলা নেহার নানা ভাই তাদের জন্য ফুলসজ্জার আয়োজন করার জন্য, কিন্তু সাগর আর নেহা কেউই সে তার জন্য প্রস্তুত ছিল না। নেহার নানা ভাই পার্লার থেকে মেয়েদের এনে নেহাকে সাজিয়ে দিল। অতঃপর তাদের জন্য প্রস্তুতি তোর রুমে নেহাকে পাঠিয়ে দেয়, আর কিছুক্ষণ পর সাগরকেও সেই রুমে পাঠিয়ে দেয়। কিন্তু তারা কেউই যেহেতু এটার জন্য প্রস্তুত ছিল না, তাই তারা কেউই এটা ঠিকভাবে মেনে নিতে পারল না। সাগর তো প্রচন্ড পরিমাণে ক্ষেপে আছে। আমি না হয় একটা অপরাধ করে ফেলেছি, তার জন্য কিছু বলতে পারলাম না, কিন্তু তুই কেন কিছু বললি না? কেন ঢং ঢং করে বউ সেজে আমার ঘরে চলে এসেছিস? সত্যি পৃথিবীতে যার মানে তার কেউ নেই। সত্যি পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। আমি কতটা খারাপ অবস্থায় আছি এটা আমি পৃথিবীর কাউকেই বোঝাতে পারলাম না। সবাই আমার সঙ্গে খারাপ আচরণ করছে, কেন বলো তো? শুধু আমার মা বেঁচে নেই বলে। কতটা অবাক আমি, সেটা ভেবেই পাচ্ছি না। আমার মা বেঁচে নেই, আর এইদিকে আমার বাবাও জন্মের পর আমার খোঁজ নেয়নি। কতটা কপাল খারাপ হলে কারোর সঙ্গে এরকমটা হতে পারে। দেখ, কপাল খারাপটাকে অন্য কিছু, সেসব আমি জানতে চাই না, জানার কোনো ইচ্ছা আমার নেই। তবে আমি এইটুকু বলতে চাই, তুই কোনোদিনও আমার কাছে স্ত্রীর অধিকার পাবি না। অধিকারের কোনো প্রয়োজন নেই আমার। আমার তো এখনো প্রাপ্ত বয়স হয়নি। 2 বছর অপেক্ষা করো, আমি যখন প্রাপ্তবয়স্ক হব তখন নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। তাহলে এখনই চলে যা। এখন এখানে বসে আছিস কেন? আমি এসব কিছু সহ্য করতে পারছি না। একে তো আমার ভালোবাসার মানুষটা আমার সঙ্গে প্রতারণা করেছে, তারপর আবার তোর মতো একটা পিচ্চি মেয়েকে বিয়ে করতে হচ্ছে।
আমি এসব কিছু আর সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দে। দেখো, আমি কিন্তু তোমাকে যথেষ্ট সাহায্য করেছি। তুমি কিন্তু এইভাবে আমাকে কথা শোনাতে পারো না। আমি এগুলো সহ্য করতে পারছি না। ভালো লাগছে না আমার কোনো কিছু। প্লিজ তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও। যেখানে একটা বিপদ থেকে এসে আমাকে আরেকটা বিপদে পড়তে হয়েছে, সেখানে তুই কিনা বলছিস তোকে শান্তিতে থাকতে দিতে? এটা তুই আশা করছিস কি করে? তুই তোর নিজের রুমে চলে যা। এই রুমে তোর কোনো জায়গা হবে না। ভাইয়া, তুমি হয়তো এটা ভুলে গেছো যে তোমার রুম থেকে বের হলেই নানা ভাইয়ের সঙ্গে আমার দেখা হবে, আর তারপরে কি হবে সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। নেহা, আমার কোনো কিছু ভালো লাগছে না। তুই এক কাজ কর, তুই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়, আমি বিছানায় ঘুমাবো। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই করব। আমার তো আসলে নিজের বলতে কোনো কিছু নেই। কোনো জায়গাতেই আমি আমার অধিকার দেখাবো কি করে? ঠিক আছে, তোমার বিছানায় আমি ঘুমাবো। আমি তোমার পাশেই ঘুমিয়ে পড়ছি। শুয়ে ঘুমিয়ে পড়ল। এরপর কেটে গেল বেশ কিছুক্ষণ। ইতিমধ্যেই নেহার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। নেহা গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে। রেজাল্ট বের হওয়ার পরপরই শুরু হলো তাকে কলেজে ভর্তি করানোর প্রিপারেশন। হ্যাঁ, আমি ঠিক করেছি, শহরের নামকরা কোনো কলেজে তোমাকে ভর্তি করাবো। নানা ভাই, আমার পড়াশোনা করার কোনো ইচ্ছে নেই। আমি ছোটখাটো কোনো একটা কাজ করতে চাই, সেটা দিয়ে আমার জীবনটা আমি চালাতে পারবো। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি সবেমাত্র এসএসসি পাস করেছো। এইটুকু পড়াশোনা, এইটুকু যোগ্যতা দিয়ে তুমি কোথাও কোনো চাকরি পারবে না করতে। তাছাড়া আমাদের তো টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। তোমাকে চাকরি কেন করতে হবে বলো শুনি? আমি আমার জীবনটা পরাধীনতায় কাটাতে চাই না। আমি আমার মতো করে কিছু করতে চাই, যেটা দিয়ে আমি আমার মতো করে চলে যেতে পারবো। আমি কারোর দ্বারস্থ হয়ে বেঁচে থাকতে চাই না। তাছাড়া তোমাদের সম্পদের উপর আমার কোনো লোভ নেই। তোমরা আমাকে লালন পালন করে এইটুকু বড় করেছো, এটাই আমার জন্য অনেক। আমার বাবা আমার কোনো খোঁজ নেয়নি। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কিসের এত অধিকার দেখাবো বলো? তোমাকে আর কোনো কিছুর অধিকার দেখাতে হবে না। এই সম্পত্তির সাগরে যতটুকু অধিকার রয়েছে, ঠিক ততটুকু অধিকার তোমারও রয়েছে। কারণ তোমরা দুজনে খুব ভালো করেই জানো আমার ছোট ছেলে মানে আমার ছোট মামার কোনো সন্তান নেই। তাই সমস্ত সম্পদের উত্তরাধিকারী শুধুমাত্র তোমরা দুজনই। আমি এসব নিয়ে মাথা ঘামাতে জানি না। বললাম তো, তোমাদের সম্পদের উপর আমার কোনো লোভ নেই। আমি কোনো রকমে যদি খেয়ে পরে জীবনটা পার করতে পারি তাহলেই আমার হবে। অন্য কোনো কিছু আমার চাই না। বিলাসিতা আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলেই নেহা সেখান থেকে চলে গেল। আর এদিকে পরের দিন বিকেলবেলা সাগর অফিস থেকে আসতেই তার দাদাভাই তাকে নিজের রুমে ডেকে নিলেন আর বললেন, সাগর, নেহা যে কলেজে ভর্তি হতে চাচ্ছে না, এই ব্যাপারে তুমি কি কিছু জানো নাকি? না, এই ব্যাপারে কোনো কিছু আমি জানি না। তাছাড়া আমার সময় হয়ে ওঠে না কারো ব্যাপারে এত কিছু খুঁজে নেওয়ার। আমি আমার মতো অনেক ব্যস্ত আছি, অফিসে অনেক কাজের চাপ, সব কিছু তো আমাকে সামলাতে হচ্ছে। সেটা তো তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি জানি বলে তোমাকে বলছি, নেহা তোমার স্ত্রী। তোমার সব কিছু আগে তাকে সময় দেওয়া প্রয়োজন, তার বিষয়ে ভাবা প্রয়োজন। কিন্তু আমার মনে হয় তুমি সেটা একদমই করছো না। ওসব কিছু করার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই। যাই হোক, এবার আমি কোনো কথাও বলতে চাই না। নেহার যদি ইচ্ছে হয় সে পড়াশোনা করবে তো করুক, না করলে নাই। সাগর, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে তুমি তোমার দাদার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আর তোমার দাদার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারবে না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি নেহার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলো, ওকে ওকে বুঝিয়ে বলো পড়াশোনা কন্টিনিউ করতে। ঠিক আছে, আমি নেহার সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। এই বলে সাগর নিজের রুমে চলে আসে। আর তারপরও ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে লম্বা একটা ঘুম দেয়। ঘুম ভাঙে রাতে 10টার দিকে। নেহা ততক্ষণে নিজের কাজকর্ম সব শেষ করে প্রতিদিনকার মতো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। পুরাই অনেকগুলো কাপড় চোপড় রাখা ছিল, সেগুলো গুছিয়ে রেখে তারপর বালিশটা নিয়ে ঘুমাতে যাবে। তখনই সাগর তার হাতটা ধরে ফেলে আর বলে, কি ব্যাপার, কি হয়েছে? আমি এসব কি শুনছি দাদা ভাই? আমাকে ডেকে নিয়ে এসব কি কথা বললো? তুই নাকি আর পড়াশোনা করবি না? কিন্তু কেন? এমনিতেই আমার ভালো লাগছে না।
পড়াশোনা করতে, তাই আমি পড়াশোনা করব না। তাছাড়া আমি পড়াশোনা করব কি করব না সে ব্যাপারেও এখন আমাকে কারোর কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? তোর কাছ থেকে কৈফিয়ত নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, কারণ তুই তো খুব ভালো করে জানিস তোকে আমি এখনো পর্যন্ত নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারি না। সেখানে তোর কাছ থেকে কৈফিয়ত চাইবো আমি কেন? যাই হোক, তোকে যেটা বলতে এসেছিলাম সেটা হলো, দাদাভাই আমাকে বলল তুই কেন পড়াশোনা করছিস না বা করতে চাইছিস না, সেই ব্যাপারে যেন তোকে জিজ্ঞাসা করি। এখন বল আমি দাদাভাইকে কি উত্তর দেব? তুমি কি উত্তর দেব তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এই ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। সাগরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে সে নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই চলছিল দিনগুলো। এরপর চলে গেল প্রায় 15 দিন সময়। অলরেডি কলেজে ভর্তি হওয়ার ডেট চলে যাচ্ছে। সেদিন আবারও নেহার নানা ভাই তাকে নিজের রুমে ডেকে নেয় আর বলে, নেহা, আমি চাই না আমার চোখের সামনে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই আমি তোমাকে কিছু বলতে এসেছি, তোমাকে শুনতেই হবে। আমার জীবনটা আর কে নষ্ট হবে? কি বাকি আছে আমার জীবনে? কোনো কিছুই তো নেই। না পেলাম মাকে, না পেলাম বাবার আদর, তাহলে কি চাই আমার জীবনে? আমি তোমার সঙ্গে ওসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি শুধু তোমাকে এটাই জিজ্ঞেস করতে চাই যে তুমি পড়াশোনা করবে কি করবে না। কেন একটা বিষয় নিয়ে বারবার বাড়াবাড়ি করছো? এইসব প্যারাপেরি আমার একদম ভালো লাগছে না। প্লিজ এসব বন্ধ করো। আমারও তোমার সঙ্গে এসব বিষয় নিয়ে পেঁচাল করতে একদমই ইচ্ছে হচ্ছে না। তুমি কালকে আমার সঙ্গে যাবে, আমি তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসব। কিন্তু নানা ভাই, আমি কোনো কথা শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। তুমি কাল সকালে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসব। আর সাগরের ব্যাপারটা আমি পরে দেখব। আমার মনে হয় কেন জানি সাগর তোমার সঙ্গে সম্পর্কটা ভালো রাখছে না। দেখো, কেউ আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখছে কি রাখছে না সেটা কিন্তু একদমই তোমার ব্যাপার নয়। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে ওটা পৌঁছাতে দাও। কারণ যদি ইচ্ছে হয় তাহলে সে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর যদি ইচ্ছে না হয় তাহলে সে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। এটা নিয়ে চিন্তা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার বোঝার প্রয়োজন নেই, যা বোঝার আমি নিজেই বুঝে নেব। এখন যাও, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর কাল সকাল হলেই তুমি রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে যাব। এরপর নেহা আর কোনো কথা না বলেই নিজের রুমে চলে আসে আর প্রতিদিনকার মতো সোফাতেই ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নানা ভাইয়ের কথা মতো রেডি হয়ে নিল, কারণ এই বাড়িতে তার নানা ভাইয়ের কথা অমান্য করায় এরকম কেউ নেই। তাই সে যেহেতু এই বাড়িতে থাকে তাই তাকে সব কথা মেনেই চলতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই তৈরি হয়ে তারপর তার নানা ভাইয়ের সঙ্গে কলেজে যাবার উদ্দেশ্যে রওনা দেয়। তার নানা ভাই তাকে কলেজে অ্যাডমিশন করিয়ে দেয় আর তারপর তাকে কলেজে রেখেই তার নানা ভাই চলে আসতো আর তাকে বলে আসতো, চিন্তা করার কোনো কারণ নেই, আমি সাগরকে বলে যাব, অফিস থেকে ফেরার সময় তোমাকে নিয়ে যাবে। সেটার কোনো প্রয়োজন নেই। আমার কাছে কিছু টাকা আছে। তাছাড়া কলেজ তো আর বাসা থেকে খুব বেশি দূরে নয়, আমি চলে যেতে পারবো। দেখো নেহা, আমার মুখের উপর কথা বলা কিন্তু আমি একদমই পছন্দ করি না। তোমাকে যেটা বলেছি সেটাই করবে। আমি সাগরকে ফোন দিয়ে বলে দেব তোমার কলেজ ছুটি হওয়ার আগেই সেখানে চলে আসবে, আর তারপর তোমাকে নিয়ে চলে যাবে। নেহা তখন আর কোনো কথা বলে না। এদিকে নানা ভাই কলেজ থেকে বের হয়ে চলে আসতো আর সে ফ্রিজের ক্লাসরুমে চলে গেল। ক্লাস যেতেই একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়। হ্যালো, আমি রিয়া। তোমার পরিচয় জানতে পারি? আমি নেহা, নাহিয়ান ইসলাম নেহা। ও আচ্ছা, তাহলে তো আমরা দুজন যেহেতু একই ক্লাসে পড়েছি, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়? আমরা অবশ্যই ভালো বন্ধু হতে পারি। এরপর দুজনেই গল্প করতে করতে কথা বললো আর এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ পর তাদের ক্লাস টিচার চলে আসলো আর ক্লাস শুরু হলো। কলেজ ছুটি হলো বিকেল 3টায়। নেহা কলেজ থেকে বের হতে যাবে, তখনই দেখতে পেল সাগরের গাড়ি তার কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কারণ সে কখনো কল্পনাই করেনি নিজে সাগর তার কলেজের বাইরে এসে দাঁড়িয়ে থাকবে। সে গেট দিয়ে বাইরে বের হতেই সাগর তার সামনে এসে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার, তুই কলেজে আসবি একবারও আমাকে বলে আসলি না কেন? আমি তোমাকে কেন বলতে যাব? নানা ভাই আমাকে কলেজে নিয়ে এসেছে। আমি নানা ভাইয়ের সঙ্গে এসেছি। এখানে
তোমাকে বলার কি আছে? মানে এসব তুই কি বলছিস? আমি তোর হাজবেন্ড, তুই কোথাও গেলে আমাকে সেটা আগে বলবি। তাছাড়া আমি যখন সেদিন জিজ্ঞাসা করেছিলাম তখন তো তুই আমাকে বলে দিয়েছিলি যে তুই আর পড়াশোনা করবি না। তাহলে এখন কেন কলেজে এসেছিস? হ্যাঁ, তখন তোমাকে আমি বলেছিলাম, তখন আমার মনে হয়েছিল আমি আর পড়াশোনা করব না, কিন্তু এখন আমার মনে হয়েছে আমার পড়াশোনাটা করাটা উচিত, তাই আমি পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে তুই আমাকে কোনো কিছু না জানিয়ে কলেজে চলে আসবি? এই অধিকার তুই কোথায় পেয়েছিস? এই পৃথিবীতে অধিকার কেউ কাউকে দেয় না, নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়, নয়তোবা নিজের চলার পথ নিজেই তৈরি করে নিতে হয়। তাই আমি এখন থেকে ঠিক করেছি আমি আমার নিজের চলার পথ নিজেই ঠিক করে নেব, আর নিজের অধিকারটা নিজেই আদায় করে নেব। নেহার এরকম কথা যখন আর সহ্য করতে পারছিল না, তার খুবই খারাপ লাগছিল। এমনকি তার খুব মেজাজও খারাপ হচ্ছিল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে রাগে কটমট করতে করতে নেহাকে বলল, প্রত্যেকটা বিবাহিত মেয়ে তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যা করার করে, কিন্তু তুই আমার কাছে অনুমতি নেওয়া তো দূরের কথা, একটাবার আমাকে বলার প্রয়োজন মনে করলি না কেন? যে মানুষটা আমাকে মানুষ বলতেই মূল্যায়ন করে না, তার থেকে অনুমতি নেওয়ার কি আছে? তুমি তো আমাকে মানুষ বলেই মনে করো না। আমি তোমার সঙ্গে একইভাবে ঘুমাই, অথচ তুমি তোমার বিছানায় ঘুমাও, আর আমাকে সবাই ঘুমাতে হয় কেন? আমার এই প্রশ্নটার কোনো উত্তর কি তোমার জানা আছে? আমার সঙ্গে কেউ ঘুমালে আমার ঘুম হয় না। তাছাড়া সারাদিন অফিসে অনেক কাজ করতে হয় আমাকে, তাই রাতে যদি ঘুমাতে না পারিস সারাদিন অফিসে কাজ করব কিভাবে? একদমই তাই, তুমি সারাদিন অফিসে কাজ করো, তাই আমি এই ব্যাপারগুলো নিয়ে তোমাকে কোনো বিরক্ত করতে চাই না। আমি আমার মতোই থাকতে চাই, আমি চাই না আমার কারণে তুমি কোনোভাবে ডিস্টার্ব ফিল করো। দেখ নেহা, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত আছে। তুই কোনটার মধ্যে কোনটা গুলিয়ে পেয়েছিস কিছুই বুঝতে পারছিস না। তুমি এখন আমাকে বাড়িতে নিয়ে যাবে নাকি আমি অটো রিক্সা করে বাড়িতে চলে যাব? সাগর তখন আর কোনো কথা না বলে নেহাকে গাড়িতে তুলে আর গাড়ি স্টার্ট করে বাসায় চলে আসতো। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে নেহা যখন রুমে আসতো, তখনই সাগর নেহাকে বলল, আজ থেকে তোকে সোফায় ঘুমাতে হবে না, আজ থেকে তুই আমার সঙ্গে আমার বিছানাতেই ঘুমাবি। কেন? আমি তোমার সঙ্গে বিছানায় কেন ঘুমাতে যাব? আমি তো তোমার সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবো না। কেন, এর পিছনে কি নির্দিষ্ট কোনো কারণ আছে? আর সেই কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই কোনো নির্দিষ্ট কারণ আছে, আর সেই কারণটা আমি তোমার কাছে বলতে বাধ্য নই। আর আশা করি তুমি আমাকে এই ব্যাপারে কোনো জোরাজুরি করবে না, কারণ আমাকে কেউ জোরাজুরি করুক সেটা আমার একদমই পছন্দ নয়। তোর পছন্দ অপছন্দের বিষয়কে আমি এতটা গুরুত্ব দিতে পারবো না, কারণ আমি তোর স্বামী। তোর ভালো মন্দ সব কিছুর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার অধিকার আমার রয়েছে। তাই নাকি? তাহলে এতদিন কোথায় ছিল সেই অধিকার, আর কোথায় ছিল দায়িত্ব কর্তব্য? এখন এসেছো অধিকার দেখাতে। দেখো, আমার কাছে অধিকার ফলাতে এসো না, আমার এসব ভালো লাগে না। আচ্ছা, তুই ইদানিং এমন কেন হয়ে যাচ্ছিস? আমার সঙ্গে খুব বাজে বিহেভ করিস কেন? খুবই সিম্পল, আমি ঠিক করেছি তোমাকে ডিভোর্স দেব, আর কলেজে একটা ছেলেকে আমার পছন্দ হয়েছে। কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুই কি বলছিস? হ্যাঁ, একদমই তাই, যা বলছি একদম সত্যি কথা বলছি। আমার একটা ছেলেকে পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমি এটাও লক্ষ্য করেছি যে ওই ছেলেটাও আমাকে ফলো করে। আমার মনে হয় ওই ছেলেটাও আমাকে পছন্দ করে। তাই আমি ঠিক করেছি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কারণ তুমি এখনো তোমার পুরনো ভালোবাসাকে ভুলতে পারোনি। এই কথা বলে নেহা বিছানা থেকে বালিশটা নিয়ে সোজা সোফায় চলে গেল, আর তারপর সেখানেই শুয়ে পড়ল। এদিকে সাগর রাগে ফুসফুস করতেছে, আর কিছুই ভাবতে পারতেছে না এরকম কেন হচ্ছে। নেহা কেন এরকম করছে, এরকম করবে এটা তো তার কোনোদিন কল্পনাতেও আসেনি। যাই হোক ভিউয়ার্স, চলুন এরপর কি হয় দেখা যাক। নেহা সোফায় শুয়ে তার মোবাইলটা নিয়ে ফেসবুকিং করছিল, আর তখনই সাগর তার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিল। আর এটা দেখে নেহা অনেকটা রেগে গিয়ে বলতে লাগলো, এগুলো কোন ধরনের অসভ্যতা? আমি তো এটাই বুঝতে পারছি না, আমি কি কোনোদিন তোমার হাত থেকে তোমার মোবাইল নিয়েছি? তুমি কেন আমার হাত থেকে আমার মোবাইল নিয়ে যাও, বলো আমাকে। আমি তোকে আমার সঙ্গে একই বিছানায় ঘুমাতে বললাম, কিন্তু তুই সেটা না করিস, তো উপায় এসে শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপি করছিস। তোর কোন নাগরের সঙ্গে কথা বলছিস বল আমাকে। তুমি যখন অর্ধেক রাত পর্যন্ত ফেসবুকে চ্যাটিং করো,
তখন কি আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি তোমার কোন প্রেমিকার সঙ্গে কথা বলো? তাহলে তুমি কেন আমার কাছ থেকে কৈফিয়ত নিতে এসেছো? আমি আমার কাজের প্রয়োজনে মানুষের সঙ্গে কথা বলি। প্রেম ভালোবাসা আমার জীবন থেকে উড়ে গেছে। আমি তোর মতো ফালতু টাইম ওয়েস্ট করি না। এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে না আমার একদমই ভালো লাগে না, তাই দয়া করে আমার সঙ্গে এত কথা বলতে এসো না। চুপচাপ আমার মোবাইলটা দাও আর এখান থেকে চলে যাও। নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো, আমাকে বিরক্ত করো না। তুই আমার সঙ্গে খাটে চল, আজ থেকে আমার সঙ্গে খাটে ঘুমাবি। তুমি কি কানে শুনতে পাও না নাকি? তোমাকে যে আমি বললাম যে আমি তোমার সঙ্গে ঘুমাবো না, তাছাড়া যেখানে আমি তোমাকেই বলে দিয়েছি কিছুদিনের মধ্যেই তুমি তোমার ডিভোর্স লেটার হাতে পেয়ে যাবে, তাহলে তুমি কেন এখন আমাকে নিজের বিছানায় রাখতে চাইছো? কারণ তুই আমাকে ডিভোর্স দিবি না, ডিভোর্স দিতে পারিস না, তাই আমি যত খারাপই হই আর যাই কিছু করি না কেন তোকে আমার সঙ্গেই থাকতে হবে। এটা ছাড়া তো অন্য কোনো উপায় খোলা নেই। এই কথা বলে সাগর তখনই নিহার হাত ধরে টান দিয়ে পাজা করে দূরে নিল। আর এদিকে তখনই নিহার কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সাগর সেটার জন্য না দিয়ে নিহার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। তারপর একদম বিছানায় নিয়ে শুইয়ে দিয়েও বিছানায় ছেড়ে দেওয়া মাত্রই নিহা লাফ মেরে উঠে বসে। বিছানা থেকে নেমে যেতে চাইছিল, কিন্তু সাগর তাকে আর সেটা করতে দিল না। চুপচাপ এখানে শুয়ে থাক। এখান থেকে একবার নড়াচড়া করার সাহসটুকু পর্যন্ত দেখাবি না, তাহলে তোর সঙ্গে এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই কথা বলে সাগর নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। কিন্তু সারা রাত কেটে গেল, নদীর চোখে কোনোভাবেই ঘুম আসলো না। কারণ এই প্রথমবার তার সঙ্গে একটা ছেলে মানুষ ঘুমিয়েছে, তারপর আবার প্রাপ্তবয়স্ক। তার ভাবতে কেমন জানি লাগছিল। সারাটা রাত এভাবেই কেটে গেল, সে আর ঘুমোতেই পারল না। ফজরের আজান দেওয়া মাত্রই সে সাগরের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নিল। তখনই সাগরের ঘুম ভাঙল, আর সাগর বিছানা থেকে বলতে লাগলো, জানিস আজ রাতে না খুব ভালো একটা ঘুম হয়েছে। তাছাড়া তুই ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছিস, আমাকে ডাকলি না কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকিনি। তাছাড়া তোমাকে ডাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যার যখন ঘুম থেকে উঠতে ইচ্ছা হবে তখন সে ঘুম থেকে উঠে নেবে, এতে এত ডাকাডাকি করার কি আছে? নেহা, তুই ভুলে যাস না তুই আমার বিয়ে করা বউ। আমাকে ঘুম থেকে ডেকে তোলা এটা তোর দায়িত্ব। তুই তোর দায়িত্ব থেকে নিজেকে পিছিয়ে নিতে পারিস না। হ্যাঁ, একদমই তাই। আমিও তোমাকে সেটাই বোঝাতে চাইছিলাম। আমি তোমার বিয়ে করা বউ, কিন্তু আমি বেশি দিন তোমার সঙ্গে থাকবো না, কারণ তোমাকে আমি ডিভোর্স দিয়ে যাব। আর হ্যাঁ, আজ থেকে হয়তো আমি আর এই রুমে ঘুমাবো না, কারণ রাতে তুমি আমাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। আমি ঘুমাতে পারিনি, সারা রাত একটিবারের জন্য আমার চোখ দুটো বন্ধ করতে পারিনি। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি আর এই রুমে থাকবোই না, আমি অন্য রুমে ঘুমাবো। এই কথা বলেই চলে গেল। সাগরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই নেহা বের হয়ে রান্নাঘরে চলে গেল, আর তার শাশুড়ি মা ওরফে মামিকে রান্নার কাজে সহযোগিতা করতে লাগলো। এভাবেই নাস্তার সময় হয়ে আসলো, আর তারপর সবাই মিলে একসঙ্গে নাস্তা করে নিল। নেহা রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য রওনা দিবে, তখনই তার নানা ভাই তাকে বলল, হ্যাঁ, তুমি বুঝি কলেজে যাচ্ছ? একটা কাজ করো, তুমি সাগরের সঙ্গে চলে যাও। আজ থেকে তোমাকে কলেজে নিয়ে আসা যাওয়া করবে, দায়িত্ব সাগর পালন করবে। নানা ভাই, তুমি অযথাই টেনশন নিচ্ছ আর অযথাই একজনকে ঝামেলায় ফেলানোর চেষ্টা করছো। সে অফিস করে, সে কেন আমাকে নিয়ে নিয়ে আসার নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবে? তার তো অনেক কাজ আছে, সারাদিন তাকে অনেক পরিশ্রম করতে হয়। আমি চাই না কোনো মানুষ আমার কারণে কোনো সমস্যায় পড়ুক। আমি আমার মতো কলেজে চলে যেতে পারবো। তাছাড়া কলেজ বাসা থেকে খুব বেশি দূরে নয়। তোমাকে আমি আগেও বলেছি, এখনও বলছি, তুমি একদম আমার উপর কথা বলার চেষ্টা করবে না। তোমাকে যখন আমি বলেছি যে সাগর তোমাকে কলেজে নিয়ে আসবে, তার মানে আশা করি তোমাকে কলেজে নিয়ে আসবে, নিয়ে যাবে। এরপর আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আশা করি তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমার কথা। হ্যাঁ নেহা, তোমার নানা ভাই একদম ঠিক কথাই বলছে। উনি যেটা বলছেন সেটাই তোমার করা উচিত। বয়সে বড়, মেনে চলা আমাদের কর্তব্য। তাছাড়া সাগরের সঙ্গে যেতে তোমার সমস্যাটা কোথায়? সে তোমার হাজবেন্ড, তোমার সমস্ত দায়িত্ব তাকেই নিতে হবে। তাই আমরাও চাই যে তুমি এখন থেকে সাগরের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করো। না মামুনি,
তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার ছেলের সঙ্গে এখনও আমার সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি, আর ভবিষ্যতে হবে বলেও আমি মনে করছি না, কারণ তোমার ছেলে এখনও নিজের প্রেমিকার ভালোবাসা ভুলতে পারেনি। তাছাড়া আমি তোমাদের সবাইকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, কলেজে একটা ছেলেকে আমার পছন্দ হয়েছে, ওই ছেলেটাও আমাকে ফলো করে। আমি ভাবছি ওই ছেলেটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নেব। কথাটা বলা শেষ হতে না হতেই নিহার গালে ঠাস ঠাস করে ব্যাস আরেকটা জ্বালা অনুভব করলো, আর তারপরই শুনতে পেল, তোমার এত বড় সাহস হলো কি করে? আমি সেটাই বুঝতে পারছি না। দুধকলা দিয়ে কি আমি কালসাপ পোষে ছিলাম নাকি? এটাই তো এখন আমার মনে হচ্ছে। আমার মেয়েটা মারা যাওয়ার পর আমি তোমাকে লালন পালন করে এইটুকু বড় করেছি। এই দিনটা দেখার জন্য তুমি এই কথাগুলো বলছো কি করে? তোমার কি একটা বারো লজ্জা করছে না কথাগুলো বলতে? একটা সময় করতো, কিন্তু এখন আর করছে না, কারণ আমি দেখতে পাচ্ছি যে সব কিছুই আমার উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর আমারও তো নিজের লাইফে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি চাই আরেকজনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলোকে নিজের জীবনে প্রয়োগ করব। আমি আমার মতো বাঁচতে চাই। আমি চাই না আমার লাইফে কেউ আমাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিক। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আমি বলবো সেই ছোটবেলা থেকে তোমাকে কুলে পিঠে করে মানুষ করাটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি এতটাও ভালোবাসার যোগ্য মনে হয়েছিল না। আমরা তোমাকে একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলেছি, তার ফল তুমি আমাদের দিচ্ছ, তাই না? তুমি মনে হয় কষ্ট পেলেও আমার কিছু করার নেই। কিন্তু তারপরও আমাকে বলতে হবে, আমি তোমাদের এখানে আর বেশি দিন থাকছি না। হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। তারপর আর তোমাদের কোনো বিরক্ত করব না। আশা করি তখন আর তোমাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, এখন আমার কলেজ টাইম হয়ে গেছে, আমি আসছি। এই কথা বলে নেহা হন হন করে বাসা থেকে বের হয়ে গেল। আর বাসা থেকে বের হতে এসে দেখতে পেল সাগর গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তার জন্য এসব হচ্ছে। নেহার মেজাজ যেন আরো বেশি খারাপ হচ্ছে। সে কোনো কিছুই ভাবতে পারছে না, আর তার মেজাজ একদম তুঙ্গে উঠে গেছে। তাই সে পাশ দিয়ে চলে যাওয়া একটা অটোকে দাঁড়াতে বলে এবং সেই অটোতে উঠতে চায়। তখনই সাগর পেছন থেকে তার হাতটা ধরে ফেলে আর এক কানে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর বলতে থাকে, শোন, ভালোবাসা হারিয়ে ফেলেছি তাই বলেছি, ভালোবাসতে পারবো না এরকমটা কোনো হাদিসে লেখা নেই। আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, সে আমার ভালোবাসাটা বুঝতে পারেনি, কিন্তু তাই বলে তুইও আমাকে ফাঁকি দিয়ে অন্য শিকারের কাছে চলে যাবি? এটা তো আমি হতে দিতে পারি না। তোকে যা কিছু হয়ে যাক না কেন, কারণ আমার সঙ্গে থাকতে হবে। এছাড়া তোর হাতে আর কোনো অপশন নেই। তোমরা পেয়েছোটা কি আমাকে বলো তো শুনি। তোমরা নিজেদের ইচ্ছা মতো আমাকে হাতের পুতুল বানিয়ে নাচাবে কেন বলো তো? আমার মা বেঁচে নেই বলে কি আমার জীবনে স্বাদ আহ্লাদ বলতে কিছুই নেই? আমি কি বেঁচে থাকার অধিকারটাই নেই? কেন তোমরা করছো আমার সঙ্গে এগুলো? তোর সঙ্গে আমরা কিছুই করছি না। তোর সঙ্গে যা করেছি তোর ভালোর জন্যই করছি। চল আমার সঙ্গে চুপচাপ, তা না হলে কিন্তু রাস্তার মধ্যে এমন কিছু করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। কথাটা একটু জোর গলায় বলল সাগর। তাই নেহা অনেকটা ভয় পেয়ে গেল। তাই সে চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসলো, কারণ সে চায় না রাস্তার মধ্যে কোনো ঝামেলা হোক। তাছাড়া তার কলেজে টাইম হয়ে গেছে, এখন অটোতে করে গেলে হয়তো একটু লেট হয়ে যেতে পারে। তাই সে গাড়িতে উঠে বসে আর সাগর তাকে কলেজের সামনে নামিয়ে দেয়। তারপর সে নিজের অফিসে চলে যায়। অফিসে এসে মনমনা হয়ে বসে আছে। কোনো কিছুতেই তার মন বসছে না কেন। নেহা তার সঙ্গে ইদানিং এরকম আচরণ করছে কেন? নেহা তাকে বুঝতে চাইছে না কেন বারবার তার সঙ্গে খারাপ আচরণ করছে। তখনই তাদের অফিসের ম্যানেজার তো আর কেবিনে আসে আর বলে, স্যার, আপনার সঙ্গে একটা ব্যাপারে কথা বলার ছিল। আমি এই মুহূর্তে কারোর সঙ্গে কোনো ব্যাপারে কথা বলতে চাই না। এমনিতেই আমার মেজাজটা খুবই খারাপ আছে। আমি একটু একা থাকতে চাই। দুপুরের মধ্যে কেউ আমার কেবিনে আসবেন না। কেউ আমাকে কোনো বিরক্ত করবেন না। হ্যাঁ স্যার, সে না হয় ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু একটা কথা আপনাকে না বললেই হচ্ছে না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তাই যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে বলতাম। সমস্যা কি আপনার? বলেন তো শুনি। আমি না আপনাকে বলেছি আপনি চুপচাপ এখান থেকে চলে যান? আমি এই মুহূর্তে কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি একা থাকতে চাই। আমার খুব খারাপ লাগছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। ম্যানেজার তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল।
কারণ তিনি বুঝতে পারেন সাগর হয়তো একটু রেগে আছে কোনো ব্যাপারে। তাই এই মুহূর্তে তার সঙ্গে কথা না বলাটাই বেটার। সাগর প্রায় 2-3 ঘন্টা নাগাদ কোনো কাজ না করে চুপচাপ নিজেরই কেবিনে বসে রইল। আর তারপর সকাল 11টার দিকে সে ম্যানেজারকে নিজের ক্যাবিনে ডেকে পাঠালো আর বলল, কি ব্যাপার, কি হয়েছে? আপনি কি আমার সঙ্গে কোনো ব্যাপারে কথা বলতে চান নাকি? না মানে আসলে আপনি সকালবেলা আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। আসলে আমার মেজাজ খুবই খারাপ ছিল, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে পারিনি। আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না তাই। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে খুবই দরকারি একটা কথা বলার ছিল। আমরা যে চায়না কোম্পানির সঙ্গে ডিলার করতে চলেছি, ওই চায়না কোম্পানির কাল বাংলাদেশে আসবে, আর আপনাদেরকে তাদের সঙ্গে টানা 3 দিন কাজ করতে হবে। আরে এটা আপনি কি বলছেন? আমি যখন ওদের সঙ্গে কথা বলেছিলাম তখন তো ওরা বলেছিল যে একদিন ওদের সঙ্গে কাজ করতে হবে আর সমস্ত কাজ ওদেরকে বুঝিয়ে দিতে হবে, তাহলে ওরা সব কিছু বুঝে যাবে। হ্যাঁ স্যার, ওরকমটাই কথা হয়েছিল, কিন্তু আজকে সকালে ওরা আমাকে ফোন করেছিল আর ওরা আমাকে জানিয়েছে যে তাদের 5 জন এমপ্লয়ি আসার কথা ছিল, কিন্তু সেখানে 2 জন এমপ্লয়ি আসবে। তাই এই 2 জনকে সমস্ত কাজ বুঝিয়ে দিতে হবে। তাছাড়া ওরা ওর জন্য 10 কোটি টাকা পেমেন্ট করেছে। এই ব্যাপার ঠিক আছে, কোনো সমস্যা নেই। টাকার জন্য আমি সব করতে পারি। আপনি তো জানেন আমার জীবনের টাকাটা কতটা ইম্পর্টেন্ট, তাই টাকা যখন সামনে আসে তখন অন্য কোনো ব্যাপার মাথায় ঢোকে না। যাই হোক, আপনি ওদেরকে বলে দিন আমি ওদের সাথে কাজ করতে রাজি আছি। ম্যানেজার তখন কোনো কথা না বলেই সেখান থেকে বের হয়ে চলে গেল। আর এরপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সাগর তৈরি হয়ে নিলেও চায়নাদের সঙ্গে কাজ করতে যাওয়ার জন্য রেডি হয়ে নদীর সঙ্গে দেখা করতে গেলেও নদী তখন কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। নেহা, তোকে 3 দিন বিরক্ত করব না, আমি একটা কাজে ঢাকায় চলে যাচ্ছি। আল্লাহ আমারে বাঁচাইছে, এই 3টা দিন অন্তত একটু শান্তিতে থাকতে পারবো। যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। তবে তুই কোনো চিন্তা করিস না, এই 3 দিনের ভালোবাসাটা আমি কিন্তু পরে সুদে আসলে গুনে নেব। ভালোবাসা? কি রে, তোকে আমি আবার এমন কি বললাম যে তুই হাসছিস? দেখ, হাসার মতো কোনো কথা কিন্তু আমি বলিনি। যা বলেছি একদম ঠিক কথাই বলেছি। ভালোবাসা আমার জীবন থেকে চলে গিয়েছে তো কি হয়েছে? আবার কাউকে ভালোবাসতে পারবো না এটা তো কোনো হাদিসে লেখা নেই। আমি ঠিক করেছি এখন থেকে তোর মধ্যেই আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজে নেব। নেহা তখন সাগরের কথার আর কোনো উত্তর দিল না, মুখটা ভেঙচি দিয়ে নিজের মতো তৈরি হয়ে নিল। আর তারপর বের হয়ে কলেজে চলে গেল। কলেজে আসতেই তার নতুন বান্ধবী রিয়ার সঙ্গে তার দেখা হয়ে গেল। কী রে দোস্ত, কী ব্যাপার? আজ তোকে একটু অন্যরকম খুশি খুশি লাগছে। কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ, অবশ্যই খুশির খবর থাকলেই তো মানুষকে খুশি খুশি দেখায়। আসলে আমার বাড়িতে একটা বিশাল ঝামেলা আছে, আর ওই ঝামেলাটা আজ দিনের জন্য ময়মনসিংহের বাইরে চলে যাচ্ছে। তাই আমার অনেক খুশি খুশি লাগছে, কারণ এই দিন আমি অনেক শান্তিতে থাকতে পারবো। কেউ আমাকে কত কথা শোনাবে না, কারোর মুখ দেখতে হবে না। আচ্ছা দোস্ত, তুই একটা কথা বলবি? আমি ইদানিং লক্ষ্য করেছি, তোর কথা শুনে আমার মনে হয় তোর লাইফে এমন কেউ আছে যেই মানুষটা তোকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তুই সেই মানুষটাকে বিন্দু পরিমাণও পাত্তা দিস না। আসলে কি, আমি এটা জানতে চাই। ধুর, ভালোবাসাকে আমার জীবনে কোনো দিন আসেনি, আর আসবেও না। ছোটবেলা থেকেই মানুষের অবহেলা আর অনাদর পেতে পেতে বড় হয়েছি। ভালোবাসা কী জিনিস এইটার সঙ্গে কোনো দিন আমার পরিচয় হয়নি, আর ভবিষ্যতে হবে বলেও আমার মনে হয় না। যাই হোক, এখন ক্লাসে চল, ক্লাসের টাইম হয়ে গেছে। আর হ্যাঁ, বিকেলে কোচিং শেষ করে আমার সঙ্গে চলিস, আমি তোকে আজ ট্রিট দিব। ওকে দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যখন বলেছিস তুই দিবি, তখন তো তোর সঙ্গে আমাকে যেতেই হবে। এভাবেই কথা বলতে বলতে দুই বান্ধবী মিলে ক্লাসরুমে চলে আসলো। অপরদিকে সাগর দুপুর 1টার মধ্যেই ময়মনসিংহ থেকে ঢাকায় চলে এসেছে। আজকেই তার চায়না কোম্পানির লোকেদের সঙ্গে প্রথম কাজ, আর মাত্র 3 দিন কাজ করে সে 10 কোটি টাকা পেতে চলেছে। এটা ভাবতেই তার কেমন যেন লটারি লাগার মতো লাগছে। আসলে মানুষের ভাগ্য যখন সম্প্রদায়, তখন মানুষের হয়তো এরকমটাই হয়ে থাকে। যাই হোক, 3টা দিন অনেক কষ্ট করে কাটিয়েছে সাগর। আর 3 দিন পরে এসে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই তার মনে পড়ে তার পিচ্ছি বউটার জন্য কিছু গিফট কিনে নেওয়া দরকার। তাই সে সোজা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে যায়।
আর সেখান থেকে সে তার পিচ্ছি বউয়ের জন্য অনেক সুন্দর একটা বেনারসি শাড়ি কিনে নেয়। আর সেই সঙ্গে সবসময় পরার জন্য বেশ কিছু ড্রেস আর কিছু জুয়েলারিও কিনে নেয়। তারপর সেই সব কিছু নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। দেখতে দেখতে এসে বাসায় পৌঁছে দেয়। কলিং বেল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তার মা এসে দরজা খুলে দেয়। আরে বাবা, তুই চলে এসেছিস? এত তাড়াতাড়ি চলে আসলি? একটাবার আমাকে ফোন করে জানিয়ে তো আসবি। আমি তো ভেবেছিলাম তুই ঢাকা থেকে আসার সময় আমার জন্য কিছু জিনিস নিয়ে আসার কথা বলবো। সেটা তুমি আমাকে মেসেজ করে বলে দিলেই তো পারতে, তাহলেই আমি তোমাদের জন্য নিয়ে আসতাম সব কিছু। যাই হোক, আমি তোমাদেরকে না জানিয়ে এসেছি নেহাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বলো নেহা কোথায় আছে, ওর সঙ্গে আমি আগে কথা বলতে চাই, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। নেহা তো নিজের রুমে বসে আছে। মেয়েটা ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে। আমার কোনো কিছুই সুবিধার লাগছে না। কি হয়েছে? তুই কি আমাকে এ ব্যাপারে কিছু বলতে পারবি? কি হয়েছে সেটা আমি নিজেও জানি না, আমাকে একটু সময় দাও, আমি দেখি ওর কি হয়েছে। আমি একটু ওকে সময় দেই, তাহলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। যাই হোক আম্মু, তুমি এক কাজ করো, আমি কিছু খাবো, তুমি আমার জন্য কিছু খাবার তৈরি করো। এই কথা বলেই সাগর সেখান থেকে সোজা নেহার রুমে চলে আসে। সে নেহার রুমে এসে দেখে নেহা মোবাইলে কারোর সঙ্গে কথা বলছে। সাগর রুমে প্রবেশ করা মাত্রই নেহা ফোনটা কেটে দিল। এটা দেখেই সাগরের মনে একটু সন্দেহ জাগলো। তাই সে নেহাকে জিজ্ঞাসা করলো, কিরে, কি ব্যাপার? তুই কার সঙ্গে কথা বলেছিলি আর আমি আসা মাত্রই তুই ফোনটা কেটে দিলি? কোনো পার্সোনাল মানুষ নাকি? হ্যাঁ অবশ্যই, আমি আমার পার্সোনাল মানুষের সঙ্গেই কথা বলছিলাম। আর আমি চাই না আমার পার্সোনাল মানুষের সঙ্গে বলা কথাগুলো কেউ আড়াল থেকে শুনে নেয়। আড়াল থেকে কথা শোনা আমার কিন্তু একদমই পছন্দ নয়। আড়ালে দেখে কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই। যাই হোক, আমি তোকে কিছু দিতে এসেছিলাম। এই যে এই শাড়িটা আমি তোর জন্য নিয়ে এসেছি, আর এখানে তোর জন্য কিছু ড্রেস আর কিছু জুয়েলারি আছে। আশা করি এই জিনিসগুলো তোর পছন্দ হবে। আর হ্যাঁ, জিনিসগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো কিনে এনেছি। তুই যদি জিনিসগুলো ব্যবহার করিস তাহলে আমি খুব খুশি হব। তোমার খুশি হওয়া বা না হওয়ায় আমার কিছুই যায় আসে না। তাছাড়া আমার ব্যবহারে, আচার আচরণে তুমি খুশি হও সেটা আমি চাইও না। যাই হোক, এই জিনিসগুলো আমার লাগবে না, তুমি নিয়ে যেতে পারো। আমি তো এই জিনিসগুলো ফেরত নিয়ে যাওয়ার জন্য এত দূর থেকে তোর জন্য নিয়ে আসিনি। এই জিনিসগুলো তুই ব্যবহার করবি, আর তোকে এই জিনিসগুলো ব্যবহার করতেই হবে, কারণ বিয়ের পর তোর স্বামীর কাছ থেকে এগুলি তোর প্রথম গিফট, তাই দিয়ে চাইলেও এগুলো ফেরত দিতে পারবি না। এই কথা বলেই সাগর নেহার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। তারপর কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। এদিকে সাগরের আম্মু সাগরের জন্য খাবার তৈরি করে সাগরকে ডাকতে লাগলো। সাগর মায়ের গলার আওয়াজ শুনে খাবার টেবিলে চলে গেল খাবার খাওয়ার জন্য। আর তারপর খাবার খেয়ে নিজের রুমে এসে একটা লম্বা ঘুম পেল। ঘুম ভাঙলো একদম পরের দিন সকাল 7টায়। এই যে মিস্টার, ঘুম থেকে ওঠেন, সকাল হয়ে গেছে। আপনাকে তো আবার আজকে সকাল 8টার দিকে অফিসে যেতে হবে। তাই মামুনি বলল আপনাকে ঘুম থেকে ডেকে তুলে দিতে। সাগর চোখ মেলে তাকিয়ে দেখে নদী তার সামনে দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ কেন যেন সাগরের মনে একটা অজানা আকর্ষণ কাজ করলো। আর সাগর নেহার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। নেহা নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু সাগর তাকে আর শক্ত করে জড়িয়ে ধরে আর নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। একদম ভালো হবে না কিন্তু। আমি তোমাকে বলেছি না তুমি আমার থেকে দূরে দূরে থাকবে। দেখ, আমি জানি একটা সময় তোর সঙ্গে আমি অনেক খারাপ আচরণ করেছি, তোরে আমি সহ্য করতে পারতাম না, কিন্তু বিশ্বাস কর ইদানিং কেন যায় না তোর প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ কাজ করে। কেন এরকম হয় সেটা বলতে পারছি না, তবে আমার মনে হয় আমি হয়তো নতুন করে আবার তোর প্রেমে পড়তেছি। কোনো মানুষ আমার প্রতি আকর্ষণ করুক আমি কখনোই চাই না। আমার থেকে একটা মানুষ নিজেকে যতটা দূরে রাখতে পারবে আমি নিজেকে ততটাই সুখী মনে করব। আর সেই মানুষটা যদি তুমি হও তাহলে কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, আমাকে ছেড়ে দাও। এই থাক না একটু আমার কাছে, আমার কাছে কাছে থাকলে আমার ভালো লাগে, কেন জানি না অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। প্লিজ তুই আমার থেকে দূরে দূরে থাকিস না। এই বলে সাগর নেহার মাথাটা বুকের সাথে চেপে ধরে আর নেহার গোলাপি ঠোঁট দুটোতে একটু আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। সাগরের ছোঁয়া পেয়ে নেহা যেন একটু কেঁপে উঠল
আর কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হলো। সে তখনই সাগরকে ধাক্কা দিয়েই নিজের থেকে সরিয়ে দিল আর সাগরের রুম থেকে বের হয়ে দৌড়ে নিচে চলে গেল। আর এদিকে সাগর বিছানা থেকে নেমেই মনে মনে কিছু একটা ভেবেই বেশ কিছুক্ষণ মুচকি মুচকি হাসতেও আর তারপরে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে বসে নাস্তা করছে। তখনই নেহার নানা ভাই নেহাকে বলে, নেহা, আমি ঠিক করেছি আমি আগামী 1 মাস অফিস করব, আর তুমি সাগরকে নিয়ে হানিমুনে যাবে। আমার মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নানা ভাই, কারণ সামনে আমার এক্সাম আছে। এখন আমি কোথাও যেতে পারবো না, আর হানিমুনের তো প্রশ্নই ওঠে না। পরীক্ষা এখন আরও 1.5 মাস বাকি আছে, তাই তোমার চিন্তা কোনো কারণ নেই। তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। তুমি সাগরের সঙ্গে ঘুরতে যাবে এবং সেটাই শেষ কথা। আজ আমাকে ছোট্ট একটা কথা বলো, আমার লাইফে কি কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই, নাকি সব সিদ্ধান্ত তোমরাই নিবে? যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত আমাকেই নিতে হবে, কারণ এমনটাই তোমার আম্মু আমাকে বলে গিয়েছিলেন। যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন তোমাকে আমি আমার মতো করে পরিচালনা করি। তাই আল্লাহর কাছে তুমি এটা প্রার্থনা করতে পারো যে আমি মরে গেলেই তুমি বেঁচে যাবে। কথাটা শোনা মাত্রই নেহার 2 চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকলো। সে এটা ভাবতে পারছে না নানা ভাই এই কথাটা কেমন করে বলতে পারলো। হাজার হলেও তিনি তো বাড়ির গুরুজন, তার মৃত্যুতেই কামনা করতে পারে না। তাছাড়া উনি তো কারোর কোনো ক্ষতি করেনি। তাই নেহা কান্না করছে এটা দেখে তার নানা ভাই তখন তাকে বলে, কী হলো নেহা, তুমি এভাবে কান্না করছো কেন? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। আমি শুধু তোমাকে এইটুকুই বলেছি, আমার শাসন করার যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করতে পারো যেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে যান, তাহলে আর আমার এইসব অত্যাচার তোমাকে সহ্য করতে হবে না। চুপ করো নানা ভাই, তুমি এরকম কথা আর কখনোই বলবে না। তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা তুমি খুব ভালো করেই জানো, তাহলে তুমি এরকম কথা কেন বলো? আমার কি একটু কষ্ট লাগে না? তোমার জীবন কখনো কোনো নষ্ট পেতে না হয় তা আমি সর্বদা সেই চেষ্টাই করি, কিন্তু তুমি কেন আমায় ভুল বুঝো সেটা আমি বুঝতে পারি না। তাই যে তোমাকে বললাম, শাসন যদি আমার ভালো না লাগে তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারো। বললাম তো, তুমি তোমার মুখটা বন্ধ করো, আর কখনো এরকম কথা বলবে না। আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি আমাদের জীবন থেকে চলে যাও এটা আমি কখনোই প্রার্থনা করব না। আমি আমার বাবা মাকে পাইনি, কিন্তু তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক ভালোবাসা দিয়ে বড় করেছো। আমি তোমাদের এই ভালোবাসা কখনোই ভুলে যেতে পারবো না। ঠিক আছে, তুমি মনে কষ্ট নিও না। আমি যেটা করেছি সেটার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো আমি এরকম করব না। তুমি আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমার কথাই কিছু মনে করিনি। আসলে তুমি তো অনেক ছোট, হয়তো অনেক কিছুই বুঝতে পারো না, তাই বলে আমরা তো আর তোমাকে ভুল বুঝতে পারি না। আমাদের ওই যে তোমাকে সব কিছুই বুঝিয়ে দেওয়া। তাই তুমি একটা কাজ করো, তোমাকে যেটা বলেছি সেটাই করো। আগামী 1 মাস অফিস আমি সামলাবো, আর তুমি সাগরকে নিয়ে হানিমুনে যাও। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোমাদের মধ্যে এখনও ম্যাচুরিটি আসেনি, তোমরা দুজন দুজনকে এখনও মন থেকে মেনে নিতে পারোনি। তাই আমি চাই তোমরা দুজনে একসঙ্গে কিছুটা সময় কাটাও, তাহলেই তোমাদের ভালো লাগা, ভালোবাসা তোমাদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক আছে নানা ভাই, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যে যেমনটা বলবে আমি সেরকমটাই করব। আমি আর কখনোই তোমার কোনো কথা আমি না করব না। প্লিজ তুমি আর কখনোই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে ছাড়া বেঁচে থাকা কখনোই সম্ভব নয়। তাই প্লিজ তোমাকে রিকোয়েস্ট করে বলছি, আর কখনোই এরকম কথা বলবে না। এই বলে নেহা নিজের রুমে চলে আসে। আর সেদিন বিকেলবেলা সাগর অফিস থেকে ফিরে আসতে সাগরকে বলে, নানা ভাই বলেছে আগামী 1 মাস নানা ভাই অফিস সামলাবে। তুমি আর আমি যেন দূরে কোথাও থেকে ঘুরে আসি। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই দাদা ভাই, যদি অফিস সামলায় তাহলে আমি ঘুরতে যেতেই পারি। তাছাড়া অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু অফিসকে সামলাবে সেটা ভেবে আর কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এখন যেহেতু দাদা ভাই নিজের থেকেই বলেছে আগামী 1 মাস দাদা ভাই অফিস সামলাবে, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। নেহা একটা কাজ কর, সব কিছু
গোছগাছ করে নে। তুমি একটাবারও আমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য না করলে না। একটাবারও মনে হলো না আমার সঙ্গে ঘুরতে যাওয়াটা ঠিক হবে না? না, একদম নয়। আর এরকমটা কেনই বা মনে হবে? তুই আমার বিয়ে করা বউ, তোকে নিয়ে কোথাও ঘুরতে গেলে কোনো আপত্তি কেন থাকবে? তুই আমার বিয়ে করা বউ, তোকে নিয়ে ঘুরতে যাওয়া আমার ঘরে কাব্য, তোকে আনন্দে রাখা, তোকে খুশিতে রাখা আমার কর্তব্য। তোর ভালো মন্দ সব কিছুর ব্যাপারে খোঁজ খবর নেওয়া আমার কর্তব্য। এতদিন কোথায় ছিল তোমার এই কর্তব্য? আর এখন এত কর্তব্য কোথা থেকে উতলে উতলে পড়ছে? দেখ নেহা, ভুল মানুষের জীবনেই হয়। আর বলতো মানুষই করে, আমরা কেন পারি না সেই ভুলটাকে ক্ষমা করে দিয়ে ভালো জিনিসটাকে মনে রাখতে? আমি না হয় একটা ভুল করে ফেলেছি, তাই বলে কি তুমি আমাকে ক্ষমা করবে না? সারা জীবন সেটা নিজের মধ্যে বুঝিয়ে রাখবে আর আমার সঙ্গে এরকমটা করবি? তুই যদি আমাকে ক্ষমা করতে না পারিস সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারপরেও আমি তোকে একটা কথাই বলবো, এইভাবে নিজের মনের মধ্যে অভিমান বসে রাখিস না। দেখ, যা হওয়ার তা হয়ে গেছে। জীবনে তুই অনেক কিছু হারিয়েছিস, আর আমিও। তুই হয়তো একটু বেশি হারিয়েছিস, আমি কম হলেও হারিয়েছি। যেটা আমাদের না সেটা নিয়ে চিন্তা করা তো ঠিক না। যা হারানোর হারিয়ে গেছে, এখন যেটা নিয়ে বেঁচে থাকা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। এই বলে সাগর আলমারি থেকে নিজের কাপড় চোপড় নিয়েই ওয়াশরুমে চলে যায়। আর এদিকে নিহার নিজের মতো করেই সব কিছু গুছিয়ে নেয়। দুপুরবেলা সাগর অফিস থেকে চলে আসে বাসায়, আর এসেই নেহাকে বলে, আমরা আজ রাতেই রওনা দেব। মানে হুটহাট করে? আর রাতের বেলা কেন? আমরা তো দিনের বেলাতেই যেতে পারি। হ্যাঁ, অবশ্যই দিনের বেলায় যেতে পারি, কিন্তু আমার দিনের বেলায় যেতে একটু মন চাইছে না। কারণ আমি জানি শহরের রাস্তাঘাটগুলোতে দিনের বেলায় প্রচুর পরিমাণ যানজট থাকে। দিনের বেলায় কোথাও ঘুরতে গেলে ভালো লাগার চাইতে খারাপ লাগাটাই বেশি লাগে। তাই আমি চাই রাতের বেলায় যেতে, কারণ রাতের বেলায় রাস্তাঘাটে কোনো যানজট থাকে না। তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে, আমি আমার বউকে নিয়ে রাতের বেলায় অনেক দূরে কোথাও ঘুরতে যাব। হ্যাঁ, কিন্তু তোমার এই আশাগুলো তো আমাকে নিয়ে ছিল না। তুমি তো তোমার প্রেমিকাকে নিয়ে এই স্বপ্নগুলো দেখতে। আমার মনে হয় তোমার প্রেমিকাকে নিয়েই এই সব স্বপ্নগুলো পূরণ করা উচিত। দেখ, একদম কিন্তু ভালো হচ্ছে না এসব। যেই মানুষটা আমার জীবনে নেই, কেন সেই মানুষটাকে তুই টেনে টেনে সব সময় কথা বলিস? যে মানুষটা আমার হয়নি কোনো দিন, কেন তুই সব সময় ওই মানুষটাকে আমাকে মনে করিয়ে দিস? আমাকে কষ্ট দিতে চাস, তাই না? কিন্তু আমাকে কষ্ট দিয়ে তুই কি পাস বলতো শুনি? আমি আবার কি পাবো? আমার আবার কি পাবার আছে? যেটা সত্য সেটাই বলি। আর সত্য কথা বলতে সব সময়ই আমার ভালো লাগে। এখানে দেনা পাওনার হিসাব তো আসছে না। নিজের ভালো লাগার জন্য অন্য একজনকে কষ্ট দেওয়াটাও বুঝি তোর ভালো লাগে? কষ্ট কেন দিতে যাব? আর কষ্ট দেওয়ার মতো কোনো কাজ তো আমি করিনি। তাহলে তুমি কষ্ট পাবে কেন? এই কাজগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমি চাই তুই আর এই কাজগুলো করিস না। এই কথাগুলো বলে আমাকে বারবার আমার অতীতকে মনে করিয়ে দিস না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এই কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য কি করতে হবে সেটাই আমাকে বলো। খুব বেশি কিছু করতে হবে না, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে সন্ধ্যার মধ্যে আমরা রওনা দেব। তারপর সারা রাত ড্রাইভিং করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমরা তো কোথাও যাচ্ছি সেটা তো একবার জানতে পারি। তুমি আমাকে অন্তত এইটা তো বলো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তা না হলে আমার ভালো লাগছে না। ভালো লাগুক আর না লাগুক কেন, ওটা কোনোভাবেই বলতে পারবো না। ওটা তোমার জন্য সারপ্রাইজ, বেবি। ওরে বাবা, তুমি আবার আমাকে তুমি করে কবে থেকে বলা শুরু করলে? এটা তো আমার জানা ছিল না। সব কিছু তো আমার প্রয়োজন নেই, ভালোবাসার মানুষকে তুমি করেই বলতে হয়। এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে নাও মহারানী। এই বলে সাগর নিজের মতো করেই ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করলো। আর নেহাকেও রেডি করে দিল। নেহাকে আজ সে তার পছন্দ মতো একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আসলে নেহা তো শাড়ি পরতে পারে না, তাছাড়া এর আগে কোনোদিনও শাড়ি পরেনি। সে তাই সাগর তাকে শাড়ি পরিয়ে দেয়। তারপর সুন্দর করে নেহার কপালে একটা কালো টিপ আর ঠোঁটে হালকা গোলাপি রঙের কিছু লিপস্টিক দিয়ে দেয়। এতে নেহাকে অনন্য সুন্দরী লাগছিল। আসলে এমনিতেই অনেক সুন্দরী নেহা। নেহাকে খুব বেশি সহজ করতে হয় না, ন্যাচারালি নেহাকে অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা সন্ধ্যার মধ্যেই বাসা থেকে বের হয়ে পড়ে। সাগর গাড়ি ড্রাইভ করছে আর নেহা তার পাশের সিটে বসে আছে। সাগর এক হাত দিয়ে নেহার হাতটা ধরার চেষ্টা করছে।
কিন্তু নেহা তার নিজের হাতটা সরিয়ে নিল। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি তোমার হাতটা এখান থেকে সরিয়ে নিলে কেন? এটা রাস্তা জনাব, ঠিকভাবে গাড়ি ট্রাই করুন। এখানে প্রেম করার জায়গা নাই। আপনি যদি ঠিকঠাকভাবে গাড়ি ড্রাইভ না করেন তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, আর অ্যাক্সিডেন্ট হলে আপনার আমার দুজনেরই জীবন বিপন্ন হতে পারে। আমি অতটাও অদক্ষ ড্রাইভার নই যে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবো। এই কথা বলেই সাগর নেহার হাতটা খপ করে ধরে ফেলে আর নিজের কাছে নিয়ে আলতো করে নেহার হাতে একটা কিস করে। নেহা সাগরের স্পর্শ পেয়ে একটু কেঁপে ওঠে আর বলতে থাকে, এগুলো কি করছো? আমার একদমই ভালো লাগছে না। তুমি আমার হাতটা ছেড়ে দাও আর ঠিকভাবে গাড়ি চালাও। চুপচাপ বসে থাকো, কোনো কথা বলবে না। এই বলেই সাগর গাড়ি চালাতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর একটা বাংলো বাড়ির সামনে এনে গাড়িটা দাঁড় করালো। এটা দেখে নেহা সাগরকে প্রশ্ন করলো, কি হলো? এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? তুমি না বললে আমাকে ঘুরতে নিয়ে যাবে? কিন্তু এটা তো একটা বাংলো বাড়ি, এখানে কেন নিয়ে এসেছো? তোমাকে আমি এখানে কেন নিয়ে এসেছি এটা তো ভিতরে গেলে তারপর বুঝতে পারবে। আর ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সঙ্গে, ভয় পাওয়ার কিছু নেই। আমি থাকতে পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমাকে কোনো ক্ষতি করবে। না, ভয় পাচ্ছি না। ভয় পাওয়ার কি আছে? তারপরেও তুমি এখানে কেন নিয়ে এসেছো? ভিতরে চলো আমার সঙ্গে, ভিতরে গেলেই বুঝতে পারবে। এই বলেই সাগর নদীকে নিয়েই ভেতরে চলে আসে। ভেতরে আসতেই নদীর চক্ষু চরকাত। এটা কি একদম রাজপ্রাসাদের মতো। একটা বাড়ি, আর পুরো বাড়িটাই ফুল আর লাইট দিয়ে সাজানো আছে। স্নেহা অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে সাগরকে প্রশ্ন করে, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? আমার ভালোবাসার মহারানীর জন্য ছোট্ট একটা গিফট। আমি তোমার জন্যই বাড়িটা বানিয়েছি। তুমি তো নিরিবিলি থাকতে খুব পছন্দ করো, তাই আমি এই জায়গাটা সম্পূর্ণ নিজের টাকায় কিনেছি এবং এই বাড়িটাও আমি সম্পূর্ণ নিজের টাকায় বানিয়েছি। আজ থেকে এটা তোমার নিজের বাড়ি। এখানে তুমি তোমার মতো থাকবে। এখানে তোমাকে কোনো ব্যাপারে কেউ বাধা প্রদান করবে না। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? তখনই সাগর নেহাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর তার কানের কাছে মুখ দিয়ে বলতে থাকে, হ্যাঁ, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। বলতে পারো আমার নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমার গিফটটা তোমার কাছে কেমন লেগেছে বললে না? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার কি আমি তোমার হাজব্যান্ড হতে পারি? হুম, অবশ্যই। তখন আর এক মুহূর্ত দেরি না করে সাগর নেহাকে নিজের করে তুলে নিল আর সোজা বেডরুমে চলে গেল। তারপর কি হয় সেটা সেটা তো আপনারা সবাই জানেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।